আসসালামু আলাইকুম। বিআরবি হসপিটালের ফেসবুক পেজে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তামান্না ইয়াসমিন আজ আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং ভালো আছেন। আমাদের আজকের লাইভের আলোচনার বিষয় করোনাকালীন কিডনির সমস্যা ও তার প্রতিকার। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন বিশিষ্ট কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, বিআরবি হসপিটালের নেফ্রোলজি ও মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ। স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার কেমন আছেন? ভালো আছি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা আজকে আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবে এবং তাদের অনেক প্রশ্নের উত্তর পাবে। প্রিয় দর্শক, চলছে করোনা ভাইরাসের প্যান্ডেমিক। সারা বিশ্ব যেন কাঁপছে করোনা ভাইরাসের জ্বরে। পৃথিবীর সব দেশ রীতিমতো হিমশিম খাচ্ছে একে মোকাবেলা করতে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। চলছে চতুর্থ ধাপ সংক্রমণে, যে কেউ যে কোনো সময় হতে পারে আক্রান্ত। করোনা ভাইরাসে আক্রান্ত হলে আমরা কি করব, কি চিকিৎসা নিব? আমাদের মধ্যে যাদের কিডনির সমস্যা আছে তারাই বা কি করবে বা কিভাবে রক্ষা পাবে, জানি এমন অনেক প্রশ্ন আছে আপনাদের মনে। আপনাদের কাছে তাই অনুরোধ, আজকে আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন তারা তাদের এই প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে করুন, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার, লাইভের প্রশ্নগুলো আসার আগে আমি আমার কিছু প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি। প্রথমে স্যার, যেহেতু করোনা ভাইরাসের একটা প্যান্ডেমিক চলছে, আমাদের সব দর্শকরা প্লাস আমরাও চাই সবসময় এই ব্যাপারে একটু আপডেট থাকতে। তো শুরুতেই যদি স্যার আপনি একটু করোনা ভাইরাস নিয়ে কিছু কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে এটা আসলে কি বা কিভাবে আসলো। ধন্যবাদ ডক্টর তামান্না। প্রথমেই আমি করোনাতে শাহাদাত বরণকারী সব বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং বর্তমানে যারা করোনার সাথে লড়ছেন জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে, তাদের দ্রুত আরোগ্য কামনা করি অনুষ্ঠানটা শুরু করছি। করোনা আজকে 4 মাস হতে চললো, বাংলাদেশে করোনার ক্রান্তিকাল চলছে এবং একটা ভীতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশে অবকাঠামো যেখানে দুর্বল, সেখানে করোনা নিয়ে যুদ্ধে জেতাটা খুব কঠিন। তারপরেও আমার মনে হচ্ছে যে আপনাদের সকলের সহযোগিতার কারণেই হোক এবং সচেতনতার কারণেই হোক, আমরা কিন্তু একটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছি, মোটামুটি কন্ট্রোল যেটা সম্ভব। কারণ অন্যান্য দেশের তুলনায় যদি আমরা বলি যে 1000, 2000, 3000 করে মারা যেতে দেখেছি অনেক দেশে, সেই তুলনায় কিন্তু আমাদের মৃত্যুর সংখ্যা অনেক কম। তো এখন আমি যেটা বলবো যে এখন আমাদের যেটা সময় আসছে এই সময়টায়, সেটা হচ্ছে যে করোনাকে আমরা ভয় পেয়ে পেয়ে কিন্তু সবই ছেড়ে দিয়েছিলাম। তো করোনাকে ভয় করা থেকে আমার মনে হয় সতর্ক হতে হবে। সতর্ক হলে করোনাকে দূরে রাখা হবে, দূরে রাখতে রাখতে একদিন আমরা জয় করে ফেলবো। আমি মনে করি যে এই প্রত্যাশা নিয়ে আমাদের প্রত্যেকটা নাগরিক এখন আগাতে হবে সামনের দিনগুলোতে। করোনা সম্পর্কে একটু বলে নিই, যেহেতু সুযোগ এসেছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর করোনা সম্পর্কে বলে। করোনা একটা ছোট্ট ভাইরাস, খুবই ছোট্ট, মানে এটা ন্যানোমাইক্রন বলে, 0.5 ন্যানোমাইক্রন বাতাসে পর্যন্ত ঘুরে বেড়ায়। তো বর্তমানে বাতাসে ঘুরে বেড়ায় এবং বাতাসে কারোর হাঁচি কাশি বা থুতুর সাথে যখন এটা বাতাসে চলে আসে, সেটা দেখা গেছে যে 6 ঘন্টা পর্যন্ত বাতাসে ভেসে বেড়ায়। সেই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বলছে যে এখন এটা বাতাসে বায়ুবাহিত রোগ বলে আখ্যায়িত করছে। তো সেই জন্য আমি বলছি যে এটা ব্যাপারে যেটা সাবধানতা হচ্ছে মেইন আসল কথা। সাবধানতা কি? একই কথা সবার জন্য, কিডনি রোগী, ডায়ালিসিসের রোগী, হার্টের রোগী, লিভারের রোগী, সহজ কথা যারা রোগী, অ্যাজমা রোগী, তারপরে আপনার বাতজ্বরের রোগী, সবার জন্য একই জিনিস। কারণ সবার হচ্ছে কি আমাদের যে ইমিউনিটি যেটা বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, সেটা খুব খুব কম থাকে। আর যাদের কম থাকে তাদেরই করোনা ভাইরাসে আক্রমণ বেশি হয় বা সংক্রমণ বেশি হয়। একটু সংক্ষেপে বলে নিই কীভাবে করোনাটা ছড়ায়। হাঁচি কাশি বা অন্যান্য যে কারণেই বাতাসে যখন চলে আসে বা কোনো সারফেস থেকে যখন আমরা লাগে, বা আমাদের হাত যেটা আমরা সবসময় ব্যবহার করি, সেখান থেকে যখন আমরা নাক মুখ অথবা চোখে হাত দিই, তখন করোনা ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে সে করে কি, তার প্রথম জায়গা হচ্ছে আমাদের শ্বাসতন্ত্র। সেখানে কিছুদিন অবস্থান করার পরে সে তার বংশ বৃদ্ধি করে। এটাকে আমরা বলি যে ভাইরাল রিপ্লিকেশন করে করে একটা পর্যায়ে চলে আসে। তারপরে সে করে কি, এটা 1 সপ্তাহের মতো লাগে। এই 1 সপ্তাহ পরে দেখা যাচ্ছে যে তার সংক্রমণ যেটা, যাদের আমাদের ইমিউনিটি ভালো, শরীর যাকে কন্ট্রোল করে ফেলে সে বেঁচে যায়। কিন্তু যাদের ইমিউনিটি খারাপ বা অন্যান্য উপসর্গগুলো, যেমন আমি যেটা আগেই বলেছি, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, ট্রান্সপ্লান্টেশন, লিভার ডিজিজ, প্রেশারের রুগী
স্ট্রোকের পেশেন্ট, এদের ইমিউনিটিটা দুর্বল থাকার কারণেই কিন্তু এরা এফেক্টেড হয়ে যাচ্ছে এবং এরাই কিন্তু খারাপ হচ্ছে। একটা পরিসংখ্যান আপনাদের বলছি, যেটা যে জন্য বলছি যে ভয় পাওয়ার এত দরকার নেই। যে করোনা যাদের হয় 100 জনের মধ্যে 85 জনই কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া লাগে না বা বড় ধরনের চিকিৎসা লাগে না। বাকি 15%-এর মোটামুটি অক্সিজেন, হাসপাতাল ভর্তি, অ্যান্টিবায়োটিক্স এগুলো লাগে। তাদের মধ্যে মাত্র 1-2% মারা যায়। আর ভেন্টিলেটর ইস্যুটা বলি, 4-5% যদি ভেন্টিলেটরে যায় তাদের মধ্যে অবস্থাটা আসলে খুব খারাপ হয়। যেসব পেশেন্টগুলো ভেন্টিলেটরে যায় তাদের মধ্যে দেখা গেছে যে 60%ই মারা যায়। 13-14% থাকে ভেন্টিলেটর ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর বাকিরা ফিরে আসে। তো আমরা বলবো যে আসলে ভেন্টিলেটরে যে রোগীগুলো চলে যায় তাদের মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি হয়। তো তাদের সংখ্যা কিন্তু 1% মাত্র, তো 100 জনে একজন, তো এই সংখ্যাটা খুব একটা বেশি না। আর করোনাকালে সতর্কতা কিডনি রোগীদের জন্য বলছি। কিডনি রোগীদের যেটা হচ্ছে যে আপনারা যেভাবে হাসপাতালে অন্য রোগীরা আসে সেইভাবেই আসবেন, কিন্তু একটু এক্সট্রা প্রোটেকশন নেবেন। প্রোটেকশনটা কি? সেটা হচ্ছে যে আপনারা মাস্ক পরে আসা, তারপর গ্লাভস পরে আসা, মুখে হাত দিবেন না, গ্লাভস পরার আগে হাতটা ধুয়ে নেবেন, গ্লাভস খোলার সময় হাতটা ধুয়ে নেবেন, সুষম খাদ্য খাবেন, যেটা আমরা ডায়েটিশিয়ান বা আমরা ডাক্তারে বলে দিই যে কী খেতে হবে। তারপর নিয়মিত ডায়ালিসিস দিবেন। ডায়ালিসিস কমও করবেন না, বেশিও করবেন না। আবার যেটা বলে যে করোনাকালে পানি বেশি করে খেতে হবে, আপনাদের জন্য কিন্তু সেটা নয়। আপনারা যতটুকু আপনাদের পরিমিত পানির কথা বলা হয় সেটাই খাবেন। 2 লিটার 3 লিটার খেয়ে ফেললে কিন্তু শ্বাসকষ্ট হবে, সেক্ষেত্রে আবারও আপনার ডায়ালাইসিস লাগবে অতিরিক্ত, আরেকটা সমস্যা তৈরি হয়। আরেকটা জিনিস বলছি যে যদি কিডনি রোগীদের জন্য যে ধরেন আপনাদের ডায়ালাইসিস যদি 3টা থাকে, অনেকে কমিয়ে কিন্তু সেটা একটা করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সংক্রমণের হার বেড়ে যাবে। কারণ যে টক্সিক মেটেরিয়ালটা যখন আসবে শরীরে, যখন জমা হবে, তখন কিন্তু আপনার ইমিউনিটি কমে যাবে। সেই জন্য যার যতটা ডায়ালাইসিসের প্রয়োজন আপনারা আগের মতোই থাকবেন, আগের মতোই খাওয়া দাওয়া করবেন, আগের মতোই চিকিৎসা নেবেন। কিছু কিছু জিনিস বলি, যদি কারো ভিটামিন ডি কম থাকে অথবা তাদেরকে ভিটামিন ডিটা চেক করে ভিটামিন ডি খাবেন। ভিটামিন ডি এর ব্যাপারে কিডনি রোগীদের যে সমস্যাটা হয়, যেহেতু তাদের কিডনিটা বিকল থাকে, আমরা ওই ভিটামিন ডি ক্যালসিয়ামটাকে হ্যান্ডেল করতে পারি না। বেশি খেয়ে খেয়ে আমার কয়েকটা রোগীকে আমরা হাইপার ক্যালসিয়ামিয়া, মানে ক্যালসিয়াম বেড়ে যাওয়ার উপর নিয়ে তারা আসতেছেন, সেটা দেখলাম। তো একটু সতর্ক হবেন। আমার মনে হয় যে প্রতিদিন যখন ডায়ালিসিসে যান, ওই ডায়ালিসিস ডাক্তারদের সাথে কথা বলে এগুলো খাওয়া দরকার। আর জিঙ্কটা খাওয়া যাবে, ভিটামিন সি খাওয়া যাবে। এই হচ্ছে আপনাদের ইমিউনিটি বুস্টাপের নিয়মগুলো আমি বলে দিলাম। আর আপাতত ডায়ালিসিস রোগীরা অন্য রোগীর মতো চলবে আর কি। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো কথা বলেছেন স্যার। বিশেষ করে আমার দর্শকের উদ্দেশ্য, যে স্যার যেটা বলেছেন যে ভয় পাওয়া যাবে না, আসলে ভয়কে জয় করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কারণ জীবন তো আসলে কখনো থেমে থাকে না। তো করোনা ভাইরাসকে সাথে নিয়ে আমাদের আসলে সামনে আগাতে হবে এবং নিজেদেরকে রক্ষা করে চলতে হবে। স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল যে এই করোনা ভাইরাসের এই প্যান্ডেমিকের সময় কিছু কিছু শব্দ সবার কাছে খুব পরিচিত, যেমন আইসোলেশন, কোয়ারেন্টাইন। তো এই জিনিসগুলো যদি স্যার একটু ক্লিয়ার করে আমার দর্শকের উদ্দেশ্যে বলতেন যে কারা আইসোলেশনে থাকবে, কারা কোয়ারেন্টাইনে থাকবে। আইসোলেশন, কোয়ারেন্টাইন অ্যান্ড টেস্টিং আরেকটু যদি পরিষ্কারভাবে বলি, আইসোলেশন হচ্ছে যে যাদের করোনা হয় তাদেরকে আমরা বলি যে আপনারা আইসোলেশনে চলে যান। আইসোলেশন মিনস একা থাকবেন, খাবার দাবার প্লেট সব আলাদা করে ফেলবেন, টয়লেটটাও আলাদা করবেন। যদি একটা টয়লেট হয় তাহলে সবার শেষে টয়লেটে যাবেন, আর মাস্ক ব্যবহার করবেন। কিছু যদি না পারেন, কারো যদি সোশ্যাল ডিস্টেন্সিং ঘরে করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। সেটা কী ধরনের মাস্ক ব্যবহার করবেন? আমরা বলি যে সার্জিক্যাল মাস্কটা মোটামুটি ভাইরাল প্রোটেকশন ভালো দেয়। যে আমরা যেটা হালকা হালকা আকাশি রঙের যে মাস্কটা থাকে, এটা 2টা পার্ট আছে, একটা দেখবেন যে সাদা অংশ, একটা হচ্ছে আকাশি অংশ, ডার্কার আর লাইট পার্ট। যেটা যাদের করোনা হয়ে যায় তারা উল্টিয়ে পড়বেন। আমরা যারা সাধারণ পড়ি, প্রিভেনশনের জন্য পড়া হচ্ছে যে ডিপার যে স্কাই কালার যেটা, সেটা বাইরের দিকে থাকবে। আর যাদের করোনা হয়ে যায় তারা উল্টিয়ে পড়বেন এবং একটা জায়গায় পারলে 2টা মাস্ক পরবেন। সেক্ষেত্রে হয় কি, ঘরে সংক্রমণের হারটা কমে যায়। তারপরে হাঁচি কাশির সময় অবশ্যই আপনারা কর্ণের মধ্যে বা মানে মুখটা লুকিয়ে হাঁচি দিবেন। কথা যত কম বলা যায় সেটাই ভালো, কারণ দেখা গেছে যে শ্বাস প্রশ্বাস থেকে কথা বলার মধ্যে অনেক বেশি ছড়ায়, আর হাঁচি কাশিতে অনেক বেশি ছড়ায়। আর যেটা বলি যে ঘরেই থাকা ভালো। হাসপাতালে আমরা তখনই বলি যখন অত্যন্ত শ্বাসকষ্ট হয়, অক্সিজেনটা 90 নিচে কমে যায়, তখনই আমরা হাসপাতালে এডমিশন। তার আগ পর্যন্ত আমার মনে হয় বাসায় থাকাই ভালো এবং বাসায় চিকিৎসা নেওয়াই ভালো। এবং চিকিৎসা শরণাপন্ন না হলেও টেলিমেডিসিনের মাধ্যমে আপনারা কিন্তু সেবা নিতে পারেন। এখন অনেকগুলা হেল্পলাইন আছে, সেগুলো থেকে সেবা নেন এবং মোটামুটি
করোনা সম্পর্কে বাংলাদেশে মোটামুটি শতভাগ ডাক্তার এখন সচেতন, এবং অনেকে মানে ইন্টারনেট এবং বিভিন্ন সুবাদে অনেক সচেতন মানুষও কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন, চিকিৎসা সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন। স্যার, চিকিৎসার প্রসঙ্গটা যেহেতু এসেই গেল স্যার, একটু করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন দুঃখজনকভাবে, তারা কি ধরনের চিকিৎসা নিতে পারে, বা কোন ধরনের চিকিৎসাগুলো তারা বাসায় নিতে পারবে, এবং কোন পর্যায়ে হাসপাতালে এসে হাসপাতালে চিকিৎসা নিতে হবে, বা হাসপাতালে কি ধরনের চিকিৎসা দেওয়া হয়, এ ব্যাপারে যদি স্যার একটু ক্লিয়ার করে বলতেন স্যার। সেটার ব্যাপারে আমি বলছি যে এইটা হচ্ছে ক্লিনিশিয়ান অ্যান্ড পেশেন্ট ডিপেন্ডেন্ট। যারা ভালনারেবল গ্রুপ, বয়স্ক মানুষ, আমি আগেও বলছি, তাদের ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা যেটা করি যে কিছু মার্কেটিংয়ে বাজারে কিছু ওষুধ চলে আসছে, আপনি জানেন, ফ্লেভিপিরাপির, রেমডেসিভির। তো যেটা বলে যে এই সবগুলো হচ্ছে যে ভাইরাসের জন্ম নিয়ন্ত্রণটাকে আসলে বন্ধ করে দেয়। ভাইরাস আরটিপিসিআর যেটা বলি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে সিস্টেম, সেটার মাধ্যমে কিন্তু ভাইরাসগুলো আপনার নিজেদের প্রজনন করে, একটা থেকে মিলিয়ন মিলিয়ন কপি তৈরি করে। তো সেগুলো কিন্তু এই দুইটা মেডিসিনই বন্ধ করে, রেমডেসিভির অ্যান্ড ফ্লেভিপিরাপির। ফ্লেভিপিরাপিরটা ওল্ডার মেডিকেশন। এটা কি করে আপনার ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটাকে টার্মিনেট করে দেয়। আরটি যে সিস্টেমটাকে বন্ধ করে দিলে হয় কি, ভাইরাল রিপ্লিকেশনটা হয় না। এই ভাইরাল যে রিপ্লিকেশন বা ভাইরাসের যে প্রজননটা যদি আমরা বন্ধ করে দিতে পারি, যেটা 1 থেকে 7 দিনের মধ্যে হয়, সেই ক্ষেত্রে হয় কি শরীরের জন্য একটু উপকার হয়। উপকারটা এই হয় যে ভাইরাস যখন মানে রিপ্লিকেশন বন্ধ করে দেয়, ভাইরাল লোড কম থাকে, তখন আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেমটা জয় হয়, সে টেক ওভার করে এবং জিতে যাওয়ার কারণেই হয়তো আমরা উপসর্গগুলোর দিকে আর যাই না। সেকেন্ড উইকটা হচ্ছে খারাপ। যাদের ভাইরাল লোড বেশি থাকে, সেকেন্ড উইকে তাদের ওই যে আমরা সাইটোকাইন্স যেটাকে বলি, যে অনেক ধরনের ইনফ্ল্যামেটরি মার্কার্স, মানে আমাদের সংক্রমণ এবং ইনফ্ল্যামেশনের জন্য অনেকগুলো মার্কার্স থাকে, ইন্টারলুকিন অ্যান্ড আদার মার্কার্স থাকে, সেগুলো একটা স্টর্ম, আপনি শুনে থাকছেন যে স্টর্ম হয়, সেই ক্ষেত্রে রোগীগুলোকে আর বাঁচানো যায় না। এবং সেই সময় আমাদের যাদের কিডনি ভালো আছে, তাদের কিন্তু হঠাৎ কিডনি বিকল হয়ে যেতে পারে, সেটাকে বলে অ্যাকিউট কিডনি ইনজুরি। সব রোগীদের বেলা কিন্তু এটা হয় না, বা যারা কিডনি রোগী আছেন সিকিডি, তাদের কিন্তু সেটা বেড়ে যেতে পারে। আর কিডনি রোগীদের বেলায় বলি, কিডনি রোগী তো 3 ধরনের কিডনি রোগী আমরা বলি। একটা হচ্ছে যে সিকিডি, লং স্ট্যান্ডিং একটা কিডনির নাম্বার বেশি নিয়ে চলছেন। আরেকটা হচ্ছে যে যারা ডায়ালাইসিসের রোগী। আরেকটা হচ্ছে যারা কিডনি ট্রান্সপ্লান্ট নিয়েছেন। আসলে সবাই কিন্তু ঝুঁকির মধ্যে আছেন, এবং সবারই একই কথা, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সাবধানতার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই না হয়। আর হয়ে গেলে তো আল্লাহ পাকের ইচ্ছা, আমরা মানে দোয়া চাইতে হবে, এবং আমরা আমাদের মতো করে চিকিৎসা করব। অবশ্যই নেফ্রোলজিস্ট এবং মেডিসিনের জয়েন্ট একটা ইয়ে নিয়ে পরীক্ষা করা উচিত এবং চিকিৎসা করা উচিত। এবং তাদেরকে আমি বলবো, বাসায় বসে না থেকে, যারা কোমরবিড, সম্ভব হলে তারা বাসায় না থেকে হাসপাতালে চলে আসবেন। এবং তাদের বেলায় আমরা মনে হয় অ্যান্টিবায়োটিক এবং সাপোর্টিং মেডিসিনগুলো আগে শুরু করলে তাদের যেটা সংক্রমণের পরে আক্রান্ত পরে সিরিয়াস যেটা ক্রিটিক্যাল কন্ডিশনটা যাওয়ার চান্সটা অনেক অনেক কমে যায়। আমি দেখলাম যে যেসব যারা আক্রান্ত হয়, তারা আসলে লাস্ট স্টেজে আসে, বাসায় আর না পেরে আসে, আসলে তখন আর আসলে কিছু করার থাকে না। সেই জন্য আমার মনে হয় যে যাদের মোটামুটি দেখা যায় 1-2টা জ্বরের পরে ভালো না হয়ে গেছেন, আরেকবার জ্বর আসতেছে বা জ্বরটা পারসিস্ট করতেছে, তারা বা অক্সিজেন ভালো থাকুক বা না থাকুক, তারা চিকিৎসকের আমার মনে হয় খুব ক্লোজ কেয়ারে থাকা দরকার। কারণ তা না হলে সংক্রমণ বেড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা অনেকটা ডেঙ্গুর মতো আর কি, চিকিৎসা করলে স্যালাইন দিলে ভালো হয়ে যাচ্ছে, যারাই দেরি করতেছেন বা চিকিৎসা নিচ্ছেন না, কোনো একটা কারণে নিজে নিজে চেষ্টা করতেছেন, তারাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম যে অনেকের মধ্যেই একটা প্রবণতা আছে যে হাসপাতালে না গিয়ে দেখি না কি হয়, বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে রাখি, বাসায় অক্সিজেন নিচ্ছে, বা অনেকের মধ্যে একটা প্রবণতা আছে অক্সিজেন সিলিন্ডার জমা করছে বাসায়। মানে এভাবে বাসায় অক্সিজেন নিয়ে আসলে কতদূর সম্ভব? আমার মনে হয় যাদের অক্সিজেন লাগে তাদের হাসপাতালেই চলে যাওয়া ভালো, কারণ কি বাসায় অক্সিজেন অনেকগুলো ঝুঁকি আছে। একটা হচ্ছে অক্সিজেন অত্যন্ত দাহ্য পদার্থ, এবং 2-1টা ইনসিডেন্ট পাওয়া গেল যে বাসায় আসলে সামান্য লাইটার বা কিছু থেকেই কিন্তু বাস্ট হয়ে যায়। তো এটা আসলে না ইউজ করাই ভালো। অক্সিজেন যাদের প্রয়োজন, যাদের 92 নিচে 90 নিচে অক্সিজেন চলে যায়, তারা হাসপাতালে চলে আসবেন। আমার মনে হয় আমাদের দেশে মোটামুটি অক্সিজেন দেওয়ার মতো হাসপাতাল এখন অনেক আছে, সরকারি বলেন বেসরকারি বলেন। আমার মনে হয় ততটুকু চিকিৎসা নিজের হাতে না রাখাই ভালো। যাদের জ্বর আছে অল্প, হালকা কাশি, তারা বাসায় চিকিৎসা নেন, টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নেন, সতর্ক থাকেন, নিজে সুস্থ থাকেন, মাস্ক গ্লাভস এগুলো পরেন এবং অন্যদেরও পড়তে দেন বাসায়, সেটাই আমার মনে হয় ভালো হবে। স্যার, যে এটা তো আমরা আসলে করোনা ভাইরাস পজিটিভ রোগীদের চিকিৎসার ব্যাপারে বলছিলাম,
যেহেতু স্যার আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে কাজ করি এই হসপিটালে, বেশ কিছু রোগী স্যার আপনার অভিজ্ঞতা হয়েছে এবং আপনিও চিকিৎসা করেছেন যাদের করোনা ভাইরাসের যে টেস্ট, যেটা আরটিপিসিআর বলছি, সেটা নেগেটিভ থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে সাইন সিমটম বা যে সমস্ত কমপ্লেন নিয়ে আসছে সবই করোনা ভাইরাসের সিমটমের মতো। সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে স্যার কিভাবে চিকিৎসা দিচ্ছি সেটা যদি স্যার একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আরটিপিসিআর দিয়ে যে আমরা করোনা ভাইরাসের টেস্টটা করি সেটা হচ্ছে 100% কিন্তু সেন্সিটিভ স্পেসিফিক না। 70%-এর মতো কিন্তু এটা পজিটিভ আসে, 30% কিন্তু নেগেটিভ আসে। তার মধ্যে আবার কিছু ফ্যাক্টর থাকে, যে কে কালেকশন করলো, কোথায় কালেকশন হলো, কিভাবে কালেকশন করলো, তার উপরে কিন্তু আসলে নির্ভর করে যে আসলে টেস্টটা পজিটিভ বা নেগেটিভের ব্যাপারটা। তো তারপরে যেটা হচ্ছে যে করোনার যে উপসর্গগুলো, যেমন গলা ব্যথা, শ্বাসকষ্ট, অক্সিজেন কমে যাওয়া, আর কিছু আমাদের ল্যাব প্যারামিটার আছে, যেমন ডি ডাইমার বেড়ে গেল, ফেরিটিন বেড়ে গেল, লিম্ফোসাইটটা কমে গেল, নিউট্রোফিল ডাব্লিউসির যে একটা রেশিও যেটা 3.5-এর বেশি হয়ে গেল। তো কিছু কিছু প্যারামিটার থাকে, পেশেন্ট ড্রাউজি। তারপর হঠাৎ করে দেখা গেল যে আমি যেটা ডায়ালিসিস পেয়েছি, আমার একটা পেশেন্টকে দেখলাম যে সারা বছর ডায়ালিসিস নিল, কিচ্ছু হলো না, জ্বরের হিস্ট্রি সে দেয়নি, পরে দিল, দেখা গেল যে আমাদের যে সার্কিট, যেটা ডায়ালাইজারের যে সার্কিটটা, যে ডায়ালাইজারের মধ্যে রক্ত জমে যাচ্ছে। তারপরে হিস্ট্রি নিয়ে জানা গেল যে ওনার 2 দিন ধরে জ্বর, তারপরে দেখা গেল যে টেস্ট করে ওনার পজিটিভ করোনা। তো খুব অন্যভাবে আমি আমার ডায়ালাইসিস রোগীদের মধ্যে এটা পেয়েছি। তো রক্ত জমাট বাঁধার মতো উপসর্গ নিয়েও কিন্তু প্রেজেন্ট করতে পারে। অনেকে ইভেন স্ট্রোক, ইভেন প্যারালাইসিস নিয়ে কিন্তু করোনা প্রেজেন্ট করে। আবার তো কিছু নতুন উপসর্গ, যদি দেখা যায় স্মেল পাচ্ছে না, খাবার স্বাদ চলে যাচ্ছে, সেটা কিন্তু করোনা উপসর্গ। কাজে করোনা এখন অনেকভাবেই উপসর্গ নিয়ে প্রেজেন্ট করতেছে। আমার মনে হয় খুব সবচেয়ে ভালো হচ্ছে যে আসলে ডাক্তারের সাথে ডিসকাস করা, টেলিমেডিসিন বলেন, যার যার তো ডাক্তার আছে, এটা আমার মনে হয় করা উচিত। এবং এই টেস্ট বেস না হয়ে আমার মনে হয় সাসপেক্টেড, এটা হাসপাতালগুলোতে এখন আমরা করেছি, যে কিছুটা সাসপেক্টেড করোনা, কিছুটা কনফার্ম করোনা, আর কিছুটা করোনা নেগেটিভ। আমরা এই অ্যাপ্রোচ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে এখন চিকিৎসা করছি। যেমন আমার হাসপাতালে রোগী আসা মাত্রই আমরা কিন্তু সাসপেক্টেড করোনা ধরে নিই, চিকিৎসা করি, একটা টেস্ট করি, সন্দেহ থাকলে হয়তো সেকেন্ড টেস্টে যাই, তারপরে যদি 2টা টেস্ট নেগেটিভ পাই 24 ঘন্টা পরে, তারপরে আমরা মোটামুটি আর টেস্টে যাই না। কিন্তু যদি উপসর্গ থাকে আমার মনে হয় চিকিৎসা দেওয়া উচিত। স্যার, আমাদের স্যার বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি একটু একটা প্রশ্ন নিচ্ছি। সে বলেছে যে সে একজন ডায়াবেটিক রোগী এবং তার 58 বছর বয়স, সে সিকেডির পেশেন্ট, কিন্তু এখনো ডায়ালিসিস লাগে না। এখন সে তার ইউরিন দিয়ে অ্যালবুমিন পাস করছে এবং তার শরীরে অ্যালবুমিন কমে গিয়েছে। এখন সে কি চিকিৎসা নিতে পারে? শুনেন, যখন অ্যালবুমিন চলে যায় তখন আমরা বলি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। যেহেতু আপনার লং স্ট্যান্ডিং ডায়াবেটিস ছিল, এটা আসলে যখন প্রথম দিকে থাকে, যখন আপনার প্রথম দিকে আসলে এটা চিকিৎসার মধ্যে থাকে, তারপরে যখন আমরা যে 3+, 4+-এ চলে আসে, আমরা ম্যাক্রোগ্লোবিন বলি, এবং অনেকটা যখন চলে যায় তখন আসলে কিছু করার থাকে না। তখন আমরা যেটা করি যে মেটিকুলাস ডায়াবেটিক কন্ট্রোল, খুব ভালো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, আর প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন প্রেশার নিয়ন্ত্রণ রাখা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় সিকিডি পেশেন্টের বেলায়। আমরা বলি এদের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, একটাতে হয় না, 2টাতে হয় না, অনেকে 3টাও লাগে। এবং তাদের বেলায় আমাদের যেটা হয় যে খুব সাবধানতার সাথে দিতে হয়। কেমন, ধরেন আমরা জানি যে এসসি ইনহিবিটর এআরবি যেটা, সেটা প্রোটিন কমায়, সেটা আমি মানি, কিন্তু কারো কারো বেলায় দেখা যাচ্ছে এটা দেওয়া মাত্র আবার বেড়েও যায়, পটাশিয়ামও বেড়ে যায়, ক্রিয়েটিনিন নাম্বারও বেড়ে যায়, কিডনি নাম্বার বেড়ে যায়। সেটা একেবারে চিকিৎসক ঠিক করে দিবেন কার লাগবে কার লাগবে না। এটা আসলে একেবারে ইন্ডিভিজুয়াল। কারো কারো দেখা গেছে যে না দেওয়া যাচ্ছে, কারো কারো দিলেই সমস্যা হচ্ছে। তো এটা আপনার চিকিৎসক ঠিক করবেন। তবে যেটা করতে হবে যে আপনারা যেটা করবেন, যে আমরা দেখেছি যে বাংলাদেশে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ডায়াবেটিস এবং কিডনির সমস্যা হওয়া মাত্রই আমরা প্রোটিন খাওয়াটা অনেকটা কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার কারণে যেটা হয়, প্রোটিন লস হওয়াটা আমাদের কাভার হয় না। এখন আমরা যেটা ঠিক করি কিডনি ডাক্তাররা, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউরিয়া লেভেল আছে, সেই লেভেল দিয়ে আমরা ঠিক করে দিই, ইউরিয়া কিডনির লেভেল দিয়ে, যে আপনি কতটুকু প্রোটিন খাবেন। নর্মালি আমরা এটা 0.5 থেকে 0.8 পর্যন্ত রাখি। তার মধ্যে প্রোটিনটুকু যদি আপনি খান তাহলে একটা ব্যালেন্স হবে, যে আপনার যতটা লস হলো ততটা কাভার করবে, যেহেতু আপনার কিডনি খারাপ হয়ে গেছে। আবার সাথে একটু মিলিয়ে দেখতে হবে, যদি হাতে পায়ে পানি না আসে, লিভারটা ভালো থাকে, তাহলে কিন্তু লিভারটা কম্পেনসেট করে। কারণ আমাদের শরীর কিন্তু প্রায় প্রত্যেকদিন 10 গ্রাম করে প্রোটিন তৈরি করে। নেফ্রোটিক সিন্ড্রোমে এতটা যায় না, 3.5 থেকে 4-5 যায়। যদি আমরা এটা খাবার দিয়ে পূরণ করতে পারি তাহলে একটা ব্যালেন্সে থাকবেন। তো সেই জন্য আমি বলছি যে খাবারের ব্যাপারে জোর দিতে হবে। এখন কথায় আসেন, আমরা এখনও যে সেই প্রোটিনের ব্যাপারে সেই আমরা বলি যে ম্যাচস্টিক, এইটা না গিয়ে এখন যেহেতু ডায়েটিশিয়ানরা চলে আসছে, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আছে, আমার তাদের একটা মতামত নিয়ে খাওয়া উচিত।
সিম্পলি একটা কথা বলে দিই, আপনার কতটুকু খাবেন। ধরুন একটা ডিমে কতটুকু প্রোটিন থাকে, সব কিছু বাদ দিলে কিন্তু ডিমে মাত্র 5 গ্রাম প্রোটিন থাকে। ধরুন 100 গ্রাম মাছ অথবা মাংসে কতটুকু প্রোটিন থাকে, সব কিছু বাদ দিয়ে 100 গ্রাম বোনলেস মিট অথবা ফিশে থাকে 20 থেকে 25 গ্রাম প্রোটিন। এখন ধরেন একটা লোকের ওজন হচ্ছে 60 কেজি, তাকে যদি আমি 0.8 গ্রাম পার কেজি বডি হিসেবে প্রোটিন দেই, তাহলে কত হয়? 40 গ্রাম প্রোটিন। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কতটুকু খেতে পারেন। কিন্তু আপনি দেখবেন যে ঘরে ঘরে একেবারে একটু ছোট্ট এক পিস মাছ খেয়েছে বা অল্প একটু ডিম কুসুম ছাড়া খেয়েছে, ফলে হয় কি, তারা আসলে মেল নিউট্রিশন, যেটা প্রোটিনহীনতায় ভুগছে। সেই জন্য তারা পায়ে পানি আসার আগেই, কিডনির জন্য পানি পায়ে আসার আগেই কিন্তু পায়ে পানি চলে আসছে অ্যালবুমিন কমার জন্য। তো সেই জন্য আমি আপনাকে বলবো এটাই, এই মুহূর্তে আপনার শুধু প্রেশারটা কন্ট্রোল করলে হয়তো প্রোটিনের যেটা লস হচ্ছে সেটা হয়তো ধরে রাখা যাবে, কিন্তু আপনাকে আর আগের অবস্থায় ফিরে আনা যাবে না। এটা যে কোনো ওষুধ দিয়েই হোক, যদি ARB দিয়ে করা যায় ভালো, না করতে পারলে অন্যান্য ওষুধ দিয়ে করা যাবে। স্যার, আরেকজন দর্শক একটা প্রশ্ন করেছেন, যদিও উনি তার বয়স উল্লেখ করেন নাই, একজন মহিলা পেশেন্ট, সে বলছে তার প্রেশার সবসময় বেশি থাকে, এখন সে কি করবে? যদিও সে কোনো ওষুধ খায় কিনা বা কোনো চিকিৎসকের কাছে যাচ্ছে কিনা এসব কিছুই লেখে নেয়। প্রেশার নিয়ন্ত্রণ করতেই হবে, এটা আপনি যেই হন। যদি ডায়াবেটিস নাও থাকে, যাদের শুধু আইসোলেটেড হাইপারটেনশন থাকে, সেখান থেকেও কিন্তু কিডনি নষ্ট হয়, গ্লোমেরুলোস্ক্লেরোসিস হয়ে যাচ্ছে। আর ডায়াবেটিসের সাথে যদি সিকিডি থাকে বা কোনো কারণে যদি সিকিডি থাকে, সেই কারণেও কিন্তু প্রেশার বাড়তে পারে। প্রেশার অনেক কারণে বাড়ে, সহজ কথা যে আমরা জানা মাত্র 20% প্রেশার জানা কারণে বাড়ে। এই যে আপনি জানেন যে বিভিন্ন কনজেনিটাল কজ, ফ্যামিলিয়াল কজ বা কিডনি কারণ খারাপ হওয়ার কারণে হয়তো বাড়ে, এটা মাত্র 20%। কিন্তু এই 80%-এরই কিন্তু আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন, ফ্যামিলি হিস্ট্রিতে প্রেশার ছিল তাই প্রেশার বেড়ে গেছে। কাজেই প্রেশার যাই হোক সেটাকে কন্ট্রোল করতে হবে। একটা ওষুধে না হোক দুইটা না হলে তিনটা না হলে 4টা, কিন্তু প্রেশার আমরা কন্ট্রোল করব। আমার মনে হয় না এমন কোনো প্রেশার আছে যে কন্ট্রোল করা যাবে না, হয়তো মেডিসিন লাগবে, কিন্তু কন্ট্রোল অবশ্যই হবে। আমার মনে হয় আপনি একজন ভালো কার্ডিওলজিস্ট এবং নেফ্রোলজিস্টের সহযোগিতা নেন, উপকার পাবেন। এটাই দর্শক, আসলে প্রেশার কন্ট্রোল করার যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে যে একটা লাইফস্টাইল চেঞ্জ, একটা নিয়মিত একটা সুন্দর জীবনযাপন ব্যবস্থা, কিছু খাওয়া দাওয়া কন্ট্রোল এবং কিছু ওষুধ। তো এই সব কিছুর ব্যাপারে একজন স্যার বলেছেন একজন কার্ডিওলজিস্ট অথবা একজন নেফ্রোলজিস্টের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আপনি ভালো অ্যাডভাইস পেয়ে যাবেন। স্যার, আরেকজন একটা প্রশ্ন করেছে যে একজন কিডনি রোগীর কি পরিমাণে পানি পান করা দরকার? এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালাইজড। একটা হচ্ছে যে প্রথম কিডনিটা কোন স্টেজে আছে, উনি কী ধরনের কিডনি রোগী, ওনার ইউরিন আউটপুটটা কেমন, মানে কতটুকু খেলে কতটুকু ইউরিন আউটপুট হয়। তবে আমরা যেটা বলি যে সিকিডি যখন হয়ে যায়, ইউজুয়ালি আমরা স্টেজ 3-র পর থেকে একটু রেস্ট্রিক্ট করি, কারণ আমাদের স্টেজ 3-র পরে অনেকগুলো নেফ্রন, যেটা ছাকনিগুলো কিন্তু অনেকটা কমে যায়। ওটার উপরে যদি আমরা এক্সট্রা একটা লোড দিই, তখন কিন্তু বাকিগুলো খুব তাড়াতাড়ি বার্ন আউট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স হয়ে যায়। তো আমরা বলি একটা ব্যালেন্স করে নিতে। ইউজুয়ালি আমরা বলি যে আপনি পানি খেয়ে দেখবেন কতটুকু প্রস্রাব হয়। ধরুন 1.5 লিটার পানি খেয়ে আপনার 1.5 লিটারের প্রস্রাব হলো, তাহলে আপনি 2 লিটার খেতে পারেন। 1 লিটার খেয়ে যদি আপনার, কিন্তু 1.5 লিটার পানি খেয়ে যদি আপনার মাত্র 500 প্রস্রাব হয়, তাহলে তো আপনি অত খেতে পারবেন না, ওটা গায়ে জমে যাবে। এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালাইজ, আপনি বুঝে নেবেন। তারপর আবহাওয়ার একটা ব্যাপার আছে, আপনি কোন আবহাওয়ায় বসবাস করতেছেন, কি কাজ করেন। দেখা গেল যে আপনি প্রচুর ঘাম হচ্ছে, সেই ক্ষেত্রে তো আপনাকে আমি রেস্ট্রিক্ট করবো না, করলে আপনার শরীর খারাপ লাগবে। তো এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল। তবে একটা রাফ ম্যাথমেটিক্স বলে দিই, যদি আপনার কোনো হার্ট ফেলিউর না থাকে, যদি আপনি সাথে সাথে সিরোসিসের পেশেন্ট না হয়ে থাকেন, তাহলে আমরা যেটা বলি যে আপনি যতটুকু পানি পান করবেন, যতটুকু প্রস্রাব হবে রাফলি একটু দেখে নেবেন, সেটা থেকে হাফ লিটার বেশি পানি খাওয়া যাবে পরের দিন, এইটা আপনি ঠিক করে নেবেন। এবং যেই পানিটুকু খেলে আপনার শ্বাসকষ্ট হয় না, পায়ে পানি জমে না, সেটি আপনার জন্য ইন্ডিভিজুয়াল। তবে আমরা রাফলি বলি যে এটা ডিপেন্ড করে কোন স্টেজে। স্টেজ 3-র পর থেকে রেস্ট্রিকশন, ক্রিয়েটিনিন 2.5-এর পর থেকে রেস্ট্রিকশনটা আমরা বেশি বেশি করে ধরি, এটা খাবার বেলাতেও তাই। আমার মনে হয় দর্শক আপনি আপনার প্রশ্নের একটা পরিষ্কার উত্তর পেয়ে গিয়েছেন। স্যার, আরও প্রশ্ন আসছে, তার মধ্যে আমি একটু আমার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে স্যার কিছুক্ষণ আগেই কথা প্রসঙ্গে আসলো যে যারা কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে সিকেডি বা যারা ডায়ালাইসিস নেয়, তাদের স্যার একটা রিস্ক গ্রুপ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য, এবং এই ধরনের রোগীদের দেখা যায় যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের কমপ্লিকেশনস বা এই যে আইসিইউতে যাওয়ার যে চান্সেস, এগুলো বেশি থাকে।
স্যার একটু যদি ওভারঅল বলতেন যে কেন আসলে তাদের এরকম আক্রান্ত হওয়ার রিস্কটা বেশি, আবার যেহেতু তাদেরকে ডায়ালাইসিস নেওয়ার জন্য হাসপাতালে আসতেই হবে, যে কারণে অনেকের মধ্যে ভয়ে কারণে দেখা যায় যে তারা আসতে চাচ্ছে না, ডায়ালাইসিস পরিমাণ কমিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা হাসপাতালের পক্ষ থেকেও তাদের জন্য কি ধরনের সাবধানতা নিতে পারি যেন তারা অ্যাটলিস্ট তাদের ডায়ালাইসিসটা রেগুলার চালিয়ে যেতে পারে? স্যার আমরা যেটা হাসপাতাল থেকে নিচ্ছি যে আমরা সার্ভিলেন্স করছি, যে যাদের আমরা সন্দেহ হচ্ছে ডায়ালাইসিস রাউন্ড দিয়ে যাদের রেসপেক্টেড কনসালটেন্ট আছেন তারা বলে দিচ্ছেন যে করোনা টেস্ট করে নেন, এবং যাদেরকে আমরা পজিটিভ পেয়েছি তাদেরকে আমরা বলেছি যে আপনারা করোনা ডেডিকেটেড হাসপাতালে যেখানে ডায়ালাইসিস আছে সেখানে ডায়ালাইসিস নেন। যেমন সরকারি লেভেলে সব হাসপাতালগুলোতে এখন হচ্ছে, কিছু প্রাইভেটেও হচ্ছে, আমরা বলে দিই যে আপনারা ওখানে চলে যান, এবং ওই হাসপাতালগুলোতে মোটামুটি তারা ডায়ালিসিসগুলো চালিয়ে যাচ্ছে। ইউজুয়ালি আমরা বলি যে ওদের 6 মিটার দূরে, যেখানে করোনা পজিটিভ রোগীরা ডায়ালিসিস নেবে সেখানে আমরা বলি 6 মিটার দূরত্ব বজায় রেখে আসলে ডায়ালিসিসটা নেওয়া উচিত। এবং ডায়ালাইসিস কিছু প্রিকশন আসলে ওইখানকার ডায়ালাইসিস রোগীদের থেকে আসলে সাবধান হতে হবে। ডায়ালাইসিসের কর্তৃপক্ষ চিকিৎসক, নার্স এবং যারা পেশেন্টকে হেল্প করে তাদের জন্য আসলে তাদের প্রিকশনটা আসলে ডায়ালিসিস রোগী থেকে কিন্তু বেশি নেওয়া উচিত। তবে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে বেশ কিছু তো আমরা ডায়ালিসিস রোগীদের করোনা হতে দেখলাম। আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা যদি প্রপার চিকিৎসা পায়, ঠিকমতো পায় এবং ডায়ালিসিস ঠিকমতো নেয়, মোটামুটি সেরে উঠছে। খুব যে একটা মারা গিয়েছে সেটা না, সাধারণ রোগীদের মতোই, অন্যান্য রোগীদের মতোই কিন্তু মারা যায়। আসলে ভালনারেবল গ্রুপ, সহজ কথা যে যার 2 পা আছে যার 1 পা আছে, কে ফাইট করতে পারবে বেশি, ব্যাপারটা এরকম। তো ডায়ালাইসিসের রোগীদের এটাই বলছি যে আপনার ডায়ালিসিসটা মিস দিবেন না, মিস দিলে বরঞ্চ আপনাদের সংক্রমণের সংখ্যা বেশি বেড়ে যেতে পারে, আর সাবধানতা নিয়ে আসবেন। এই স্যার এক্ষেত্রে একজন দর্শক এই ব্যাপারেই একটা প্রশ্ন করেছেন যে কোনো কিডনির রোগী যদি করোনায় আক্রান্ত হয়ে যায় তাহলে সে কোথায় ডায়ালাইসিস নিবে বা জরুরি ভিত্তিতে সে কি চিকিৎসা নেবে? অনেকগুলো ডায়ালাইসিস সেন্টার আছে বাংলাদেশে এখন, স্পেশালি ঢাকাতে, ঢাকার বাইরে আমি জানি না। সেটা হচ্ছে যেমন হোলি ফ্যামিলিতে হয়, পিজি হাসপাতাল না, মুগ্ধা হাসপাতালে হয়, ঢাকা মেডিকেল কলেজে হয়, কুর্মিটোলাতে হয়, বেশ কয়েকটা হাসপাতাল আমি জানি, বড় বড় সেন্টার, যেখানে শুধু এখন ডেডিকেটেড শুধু ডায়ালাইসিস রোগী শুধু কোভিডের জন্যই করা হয়েছে, অন্য রোগীদের ডায়ালাইসিস কিন্তু এখন হচ্ছে না। তো ওই জায়গাগুলোতে ঢাকার মধ্যে আপনি নিতে পারেন, যে 4টা সেন্টার আছে। আর ওয়ান্স আপনি নেগেটিভ হয়ে যাবেন তখন তো আপনার আগে জায়গায় ফিরেই আসবেন। ইউজুয়ালি আমরা বলি যে 24 ঘন্টার ব্যবধানে যখন 2টা টেস্ট নেগেটিভ হয় তখন আপনি সেফলি কিন্তু অন্য রোগীদের সাথে ফিরে এসে ডায়ালিসিস নিতে পারবেন। স্যার এই বিষয়ে ডায়ালাইসিসের বিষয়ে স্যার একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে বেশিরভাগ রোগীদের মনেই একটা ধারণা যে আমার কিডনিতে সমস্যা হয়েছে মানেই আমার ডায়ালাইসিস লাগবে। ব্যাপারটা কিন্তু স্যার আসলে আমরা জানি যে ব্যাপারটা এমন না। তো মানে কোন পর্যায়ে গিয়ে একজন রোগীর আসলে ডায়ালাইসিস লাগে, বা ডায়ালাইসিস দেওয়া ছাড়াও আমরা আরো কি কি চিকিৎসা কোন পর্যায়ে এবং কতদিন পরে এবং কখন? হ্যাঁ, ডায়ালাইসিস ব্যাপারটা একটা আসলে ভয়ের ব্যাপার। আমি দেখলাম যে রোগীরা প্রথমে বলে স্যার ডায়ালাইসিস লাগবে না তো কিডনি রোগী হলেই। আসলে ডায়ালাইসিস যে সবার লাগবে এটা ঠিক না। আমরা দেখি যে সিকিডি পেশেন্টকে কিন্তু অনেকেরই ডায়ালাইসিস লাগে না। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে মাত্র 20% রোগী ডায়ালাইসিসে যায়, বাকি 80% কিন্তু ডায়ালাইসিস লাগে না, প্রোভাইডেড তারা প্রপার ডক্টর কেয়ারে থাকে, তাদের নিজের যত্ন নেয় ডাক্তারদের উপদেশ মতো এবং ভালো চিকিৎসা নেয়। এটা একটা দিক। পরিসংখ্যানটা তো আপনাকে আমি বললাম। আরেকটা হচ্ছে যে যাদের একবার কিডনি খারাপ হয়ে গেল, এই যে একটু আগে বললেন যে প্রোটিন প্লাস চলে আসছে, তাদের ডায়ালাইসিসটা চাইলে আমরা 5 থেকে 10 বছর পিছিয়ে দিতে পারি যদি তারা সতর্কতা অবলম্বন করে। সে একই কথা, ডায়াবেটিস কন্ট্রোল করেছে কিনা, নিয়ম মেনে চললো কিনা, প্রেশারটা কন্ট্রোলে ছিল কিনা, সব কিছু যদি ঠিক থাকে, অন্যান্য সংক্রমণ যদি না হয়, কোনো ইনফেকশন যদি না হয়, যেমন নিউমোনিয়া না হলো, আরেকটা হার্ট অ্যাটাক না হয়, তাহলে এদের ডায়ালিসিসটা 5 to 10 ইয়ার্স পিছিয়ে দেওয়া যায়, শুধুমাত্র রোগীর ভালো চিকিৎসার মধ্যে থাকলে এবং তার অন্য কোনো ইনসিডেন্ট না হলে। এখন কখন ডায়ালিসিস লাগবে? আমরা তখনই ডায়ালিসিস দিই, ধরুন একটা সিকিডি রোগী হঠাৎ করে নিউমোনিয়া হয়ে গেল, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ করে ব্যথার ওষুধ খেয়ে ফেললো ভুলে, কিডনির নাম্বারটা অনেক বেড়ে গেল, তখন আমরা হয়তো একটা দিনে ডায়ালিসিস দিয়ে দিই। তারপরে হয় কি যে কিডনিটা আবার আগের জায়গায় চলে আসে, এটা আমরা বলি একে অন সিকিডি। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে না, কারো দেখা গেলো যে ডায়ালিসিস দেওয়ার পরে কিডনিতে আগের জায়গায় ফিরে আসে না, তাদের কিন্তু ডায়ালিসিস লাগে। এবং প্রত্যেকটা একের কিছু একটা পার্সেন্টেজ যাদের হয়, 1বার 2বার ডায়ালিসিস থাকে, তাদের কিন্তু চান্স থাকে দীর্ঘমেয়াদী ডায়ালিসিসের, কিন্তু অধিকাংশ একেই ইমপ্রুভ করে আগের জায়গায় চলে আসে। এই হচ্ছে ডায়ালিসিস নিয়ে একটা কথা। আরেকটা হচ্ছে যে একেবারেই যখন কিডনি কাজ না করে, আমরা যখন বলি যে লং স্ট্যান্ডিং সিকিডি, অনেক দিন ধরে ডায়াবেটিস,
অনেক দিন ধরে প্রেশার এবং কোনটাই কন্ট্রোলে নেই, তখন বাড়তে বাড়তে আমরা বলি ইজিএফআর। ধরুন ইজিএফআর যদি 15 নিচে চলে যায়, স্টেজ 5-এ চলে যায়, আমরা বলি যে এখন আপনার সময় চলে আসছে, আপনি ফিস্টুলা করে ফেলেন। আমরা প্রিপেয়ার করতে থাকি, তারপরে বিভিআরএসের ভ্যাকসিনটা দিতে থাকেন। আর যদি ট্রিটেবল কোনো কন্ডিশন থাকে এগুলো আমরা ট্রিট করতে থাকি। যেমন কী ট্রিট করি, প্রিভেনশন কীভাবে আটকায়, যেমন আপনার ফসফেট রক্তে কত এটা খেয়াল রাখতে হয়, এগুলো খুব তাড়াতাড়ি ফসফেট নেফ্রোপ্যাথি করে। ইজিএফআর আসলে 60 নিচে নামলেই কিন্তু ফসফেট ইউরিক অ্যাসিড নামে দুটো কালপিট আছে আমাদের শরীরে, সেগুলো কিডনিকে আর দ্রুত খারাপ করে দেয়। এগুলোকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা আমাদের একটা প্যারামিটার আছে, আমরা ডাক্তাররা জানি যে কত নিচে রাখতে হবে কোন স্টেজ অফ সিকিউরিটিতে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এগুলো যদি আমরা ঠিক রাখি তাহলে অনেক দিন লাগে, অনেক সময় অনেকে লাগেও না, ডায়ালিসিস দীর্ঘদিন লাগে না। আর তারপরে যেটা আছে যে স্ট্রেট কাট, যেটা আমাদের যে গাইডলাইনগুলো সেটা বলে, সেটা হচ্ছে যে ইজিএফআর যদি আরও কমে 8-এর নিচে চলে আসে তখন ডায়ালিসিস শুরু করে দিতে হয়। আরেকটা গ্রুপ আছে, সেটাকে আমরা বলি যে দেখা গেছে না ওনার ইউরিয়া ক্রিয়েটিনিন যাই থাকুক পেশেন্টটা কিন্তু সিমটোমেটিক না, তো আমরা বলি এটা সিমটোমেটিক হলে দেই। তো দুইভাবে বলে যে সিমটোমেটিক হলে দিয়ে দাও, যেমন সিমটমটা কি, খেতে পারতেছে না, বারবার বমি হচ্ছে, হাতে পায়ে পানি চলে আসতেছে, তারপর আমরা হেঁচকি উঠতেছে, পেশেন্টের সল্টগুলো পটাশিয়াম বেড়ে যাচ্ছে, সল্ট উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যেমন সল্ট বলতে কি বুঝি, পটাশিয়াম সোডিয়াম, এগুলো সোডিয়াম কমে যাচ্ছে, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, বাইকার্বনেট যেটা অ্যাসিডটা বেড়ে যাচ্ছে, অম্লতা বেড়ে, রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, তখন ডায়ালিসিস দিয়ে দিই। তবে রোগীদের প্রিপারেশনটা কিন্তু আগেই দিয়ে রাখতে হবে। প্রিপারেশন মানে কি, ফিস্টুলা করে রাখা, ফিস্টুলাটা 1.5 থেকে 3 মাস লাগে অবস্থাভেদে ম্যাচিউর হতে, তাদের জন্ডিসের টিকাগুলো দিয়ে রাখা, তারপরে তাকে রীতিমতো কাউন্সেলিং করা, তার ডায়েটের অ্যাডভাইসগুলো করা, সবগুলো করে করে আমরা জাস্ট অবজারভেশনে রাখি। বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে মোটামুটি অধিকাংশ রোগীরাই বলে কি স্যার আমাকে দিয়েন না ডায়ালিসিস। তো সেই ক্ষেত্রে আমরা আসলে সিমটম বেজে যাই, লাস্ট মোমেন্টে ডায়ালিসিস আসলে অধিকাংশরাই শুরু করেন। খুব কম লোকই শুরু করেন যে ইজিএফআর 8-এর নিচে বা 10-এর নিচে নামার পরে আর কি। স্যার আসলে ডায়ালিসিসের ব্যাপারটা নিয়ে রোগীদের মধ্যে একটা ধরনের ভয় কাজ করে, যেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি। অনেকেই মনে করে যে আমার ডায়ালিসিস শুরু হলো মানে আমার জীবন শেষ, বা আমি তো আর বাঁচবো না, বা এরকম একটা ভয় মানুষের মধ্যে কাজ করে যে ডায়ালিসিসকে তারা অনেকটা ওই যে লাইফ সাপোর্টে দেওয়ার মতো একটা কিছু মনে করে, যে ডায়ালিসিস শুরু হওয়া মানে একদম লাস্ট স্টেজে আছি, এরপরে আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না। কিন্তু স্যার ডায়ালিসিস দিয়েও তো আসলে মানুষ অনেক দিন বা দীর্ঘ সময় সুস্থভাবে বাঁচতে পারে। সে বিষয়ে যদি স্যার একটু বলতেন যে ডায়ালিসিসের পরে তাদের রিকভারি রেট বা বলেন যে লাইফ এক্সপেক্টেন্সিটা কেমন হয়, সেটা যদি একটু বলতেন স্যার। আপনার প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করে, আসলে জিজ্ঞেস করে বেশি রোগীর কিন্তু রিলেটিভরা জিজ্ঞেস করে যে কতদিন বাঁচবে তো আর কতদিন, আর পারি না, বা উনিও তো আর নিতে চায় না। আপনার কথার সামনে একমত, আসলে রোগী এবং রোগীর পরিবার কেউ ডায়ালিসিস নিতে চায় না, ডায়ালিসিস পছন্দ করে না। কারণ ডায়ালাইসিস যদি নেয় তাদের জীবনযাত্রাটা লিমিট হয়ে যায়, দীর্ঘ সময় ডায়ালাইসিস নিয়ে কাটাতে হয়, সেটার একটা খরচ বহন করতে হয়। প্লাস ডায়ালাইসিসের কমপ্লিকেশনে প্রায় রোগীরাই পড়েন, ডায়ালাইসিস সময় প্রেশার কমে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া, গ্লুকোজ কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এবং ডায়ালাইসিস চলাকালীন ডায়ালাইসিস রোগীরা যেসব সমস্যা আক্রান্ত হয় সেটা হচ্ছে যে তারা স্ট্রোক এবং অন্যান্য উপসর্গ নিয়ে মারা যায়। তবে একটা কথা বলি যে যেটা বলি যে ডায়ালাইসিস রোগীরা যদি বয়স ভেদে 4 থেকে 10 বছর বেঁচে থাকে। আসলে স্যার আপনার সাথে অনেক প্রাণবন্ত আলোচনা হচ্ছিল ডায়ালাইসিস এবং কিডনি রোগীদেরকে নিয়ে। আমরা বেশ সুন্দর এবং প্রচুর তথ্য পাচ্ছিলাম স্যার আপনার কাছ থেকে, কিন্তু সময়ের একটা স্বল্পতা আসলে আমাদের সবসময় আছে। লাইভের প্রায় শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন এখনো আমার হাতে। তবুও তার মধ্যে থেকে স্যার যদি 1-2টা প্রশ্ন করতে চাই। একজন রোগী বলেছে যে তার মায়ের ডায়াবেটিস এবং তার বয়স হচ্ছে 46 বছর, তার প্রেশার কমে যায় স্যার, প্রায় দেখা যায় তার মাথা ঘুরে এবং প্রেশার কমে যায়। তো সেই বিষয়ে স্যার সে কি করতে পারে? এখন দেখতে হবে আসলে ডায়াবেটিস যাদের অনেক বেশি হয় প্রেশার এমনিই কমে যায়, আমরা বলি এটা হাইপারঅসমোলাস্টিক, তখন হয় কি প্রেশারটা কমে যায়। এখন যদি ডায়াবেটিস যদি ভালো থাকে তারপরে যদি প্রেশার কমে যায়, সেই ক্ষেত্রে আমরা যেটা করবো একটা কার্ডিয়াক ওয়ার্কআপ করে দিব, রক্তের হিমোগ্লোবিনটা কেমন আছে সেটা দেখে নিব। আর অনেকের কিন্তু এমনি প্রেশার কম থাকে, তো সেটা আমাকে দেখতে হবে। এখন প্রেশার কতটা কমে যায়, প্রেশার কমলে ওনার সিমটম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসা করতে হবে। প্রেশার কমের জন্য যারা আমরা বলি যে কিছু কিছু ওষুধ আছে, সেটা হচ্ছে যে আমরা যেটা বাংলাদেশে আমরা যেটা বলি যে আমাদের তো ওষুধ নাই, মিউরিড্রেন একটা ট্যাবলেট আছে, সেটা আমরা পাই না, ওটা দিলে অনেকের প্রেশার বাড়ে, টোন বেড়ে যায়। তারপরে আরও কিছু অফ লেভেলের ওষুধ থাকে, ফ্লুডোকর্টিসন, যদি সল্টের কারণে প্রেশার কমে সেটা দিলে আমাদের এটা কাজ করে। আর একটা বলি যে আমরা যে ইলাস্টিক স্টোকিং পায়ে দিলেও কিন্তু প্রেশারটা বাড়ে।
এই মোটামুটি আর খাওয়া দাওয়া আসলে ঠিকমতো করবেন। স্যার আমরা লাইভের একদম শেষের দিকেই চলে এসেছি। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই সময় স্বল্পতার কারণে, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই এত ব্যস্ততার মধ্যে এবং আপনার আউটডোরের রোগী, ইনডোরে ভর্তি রোগী সবাইকে দেখার মাঝখানে আপনি যে সময় করে আমাদেরকে কিছুটা সময় আজকে দিয়েছেন, এই জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতাদের ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য। যারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, করোনাকে প্রতিরোধ করবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে আগামী রবিবারে একই সময়। আশা করি এই সময় পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। নিজে ভালো থাকবেন এবং আপনার আশেপাশের, বিশেষ করে আপনার পরিবারের মানুষদেরকে সুস্থ রাখবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।